হুগলি আর পুরুলিয়া পোস্ত খাবো না তা কি হয়? সন্ধে আরতি সেটাও দেখা কিন্তু মাস্ট। দুর্দান্ত। হিন্দু তীর্থক্ষেত্র অমরকণ্টক, 3 নদীর উৎস অমরকণ্টক, বেদ পুরাণের অমরকণ্টক, ভারতের অন্যতম পুরনো শহর অমরকণ্টক থেকে তোমাদের স্বাগত। হ্যালো বন্ধুরা, জানি তোমরা এতক্ষণে কি ভাবছো, সিরিজটা তো টাইগার ট্রেন, তাহলে কি করে সব বদলে গেল? না, কিচ্ছু বদলায়নি। বেড়ানো তো আর শুধু জঙ্গল আর বাঘেই আটকে থাকে না। প্রকৃতি আর ধর্ম যে দেশের পর্যটনে হাতে হাত ধরাধরি করে হাঁটে, তারই তো নাম ভারতবর্ষ। তাই ভরা গরমে মে মাসের লম্বা রোড ট্রিপে ছোট্ট একটা স্টপ, ছত্তিশগড়ের জঙ্গল ঘুরে মধ্যপ্রদেশের জঙ্গলে পা রাখার আগে একটু স্বাদ বদল এমন এক শহরে, যার দুপাশে 2 রাজ্য, যার শুরু সেই কোন বেদ পুরাণের পাতা থেকে, অমরকণ্টক। আজকের এই পর্বে তোমরা দেখবে আমাদের সঙ্গে আচানাকমার থেকে আমাদের অমরকণ্টকে আসার জার্নি। অমরকণ্টকে আমরা কোথায় আছি সেটা তোমাদের দেখাবো। অমরকণ্টকের সেরা বাঙালি খাওয়ার সন্ধান দেব, আর একই সঙ্গে তোমাদের দেখাবো অমরকণ্টকের নর্মদা উদ্গম স্থল আর নর্মদা মন্দির থেকে আরতি। এই সিরিজের আগের 3 পর্বে আমরা দেখিয়েছিলাম ছত্তিশগড়ের জঙ্গল, যে জার্নি শুরু হয়েছিল বাংলা থেকে অম্বিকাপুর পৌঁছানো দিয়ে। তারপর ছিল আচানকমারের জঙ্গল সাফারি। তোমরা যারা পর্বগুলো দেখোনি তাদের জন্য লিংক দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশনে। এই পর্বের পর অবশ্যই আমাদের ছত্তিশগড় প্লেলিস্টটা চেক আউট করতে ভুলো না কিন্তু। এবার চলো আজকের গল্পে ফিরি। আচানকমার থেকে সময় হয়ে গেছে রওনা দেওয়ার অমরকণ্টকের পথে। আগে কিন্তু এই আচানকমারের জঙ্গলের ভেতর দিয়েই অমরকণ্টকে যাওয়া যেত, আর সেই রাস্তাটা তোমরা আমাদের সাফারি ভ্লগে দেখেছো। আজ আমরা যাব এখন যে নতুন রাস্তা হয়েছে বেলঘানা দিয়ে, সেই রাস্তা দিয়ে। রুটটা তোমরা দেখতেই পাবে। অমরকণ্টক গিয়ে আর কি কি হচ্ছে সবই দেখতে পাবে, সঙ্গে থাকো। In 400 meters, turn left. আচানকমার থেকে ঠিক 2 কিলোমিটার আমরা এসেছি। ঘড়ি বলছে এখন 11:30 বাজে। কোটা থেকে শিবতরাই রিসর্ট আসতে হলে যে গেটটা দিয়ে ঢুকতে হয়, আমরা কিন্তু সেই গেটটা পর্যন্ত আর যাব না। হ্যাঁ, তার আগেই আমরা এই যে সামনে যে বাঁ দিক দেখতে পাচ্ছ, আমরা গতকাল ওই সোজা রাস্তাটা দিয়ে এসেছিলাম। এই জায়গাটাকেই বলে হচ্ছে বেলঘানা। না, এখান থেকে বেলঘানার রাস্তাটা আমরা ধরছি। এটা বেলঘানা যাওয়ার রাস্তা। বেলঘানা যাওয়ার রাস্তা। তো এই সেই রাস্তা ধরেই আবার আমরা বেলঘানা থেকে আরেকটা রাস্তা ধরে হ্যাঁ অমরকণ্টকের রুট ধরে নেব। Continue for 3 kilometers. তোমরা নিজেদের গাড়িতে এলে এটা একটু মাথায় রেখো। তার কারণ জঙ্গলের রাস্তা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বেলঘানা ঘুরে শিবতরাই থেকে অমরকণ্টকের জন্য আজ আমাদের জার্নিটা প্রায় 96 কিলোমিটারের। ননস্টপ গেলেও 2.25 ঘন্টা লাগেই। পুরো রুটটাই আচানকমার অভয়ারণ্যের বাফার জুড়ে, যার বেশ কিছুটা অংশ অমরকণ্টক হিল রেঞ্জের চড়াই উতরাই পথ। বেলঘানা থেকে নাগই খোংসারা হয়ে কেওচি, ওখান থেকেই আবার আমরা পেয়ে গেলাম 8 নম্বর রাজ্য সড়ক। তোমরা যারা ট্রেনে কলকাতা থেকে অমরকণ্টক আসবে তাদের নামতে হবে পেন্ড্রা রোড স্টেশনে। তারপর এই রাজ্য সড়ক ধরেই কেউচি হয়ে পৌঁছতে হবে কবির চাবুত্রা। বলা ভালো ওখান থেকেই শুরু অমরকণ্টকের সীমানা। আর যারা গাড়িতে রোড ট্রিপ করতে চাও তাদের জন্য আমাদের জার্নির রুটের গুগল ম্যাপ লিংক দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশনে। থেকে অমরকণ্টক এই ঢুকে গেল। Continue on Amarkantak Road for 4 kilometers.
কবির চবুতরায় যেখান থেকে আমরা ডান দিক নিলাম অমরকন্টকের জন্য, আর ওদিকেও একটা রাস্তা চলে গেছে এখানে যে চেকিং হচ্ছে, এটাই কিন্তু এখানে আমার মনে হয় দুটো স্টেটের যে সীমানা, হ্যাঁ, দুটো রাজ্যের সীমানাও এখানেই। অমরকন্টক শহরটা মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশে পড়ে কিন্তু অন্তর্গত হ্যাঁ, হলেও হ্যাঁ। তাকে ঘিরে যে সাইট সিইং গুলো হয় তার অনেকগুলো পয়েন্ট কিন্তু আবার ছত্তিশগড়ে পড়ে। ও তাই? হ্যাঁ, এটা আচ্ছা, খুব আচ্ছা। মজা, মানে কিছু পড়ে মধ্যপ্রদেশের দিকে, কিছু পড়ে ছত্তিশগড়ের দিকে। আচ্ছা আচ্ছা, আমি তো আবার অমরকন্টক মানে মধ্যপ্রদেশ হয়ে গেল জানি। হ্যাঁ, আচ্ছা, বাহ। তো যাই হোক, সেটা তো আমরা পরে দেখবো, নিশ্চয়ই এক্সপ্লোর করবো আরো, তখন ডিটেলে বলবো। যেরকম তোমরা দেখলে যে অমরকন্টকে এসে আমরা চেক ইন করেছি হোটেল তীর্থামে, এবং এটা কিন্তু বলতে পারো একদম যেটা এখানে যতগুলো নর্মদা মন্দির বলো, নর্মদা উদ্গম স্থল বলো, এই সব কটা থেকে খুব কাছে, এবং সেজন্যই আমাদের এই হোটেলটা চেক ইন করা। 206 নম্বর রুম সেটাতে আমরা রয়েছি, এটা হচ্ছে 205, এটা 206। চলো রুমটা ভেতরেও তোমাদের দেখাই। আর একজন এসে মোটামুটি সেটেল করেছে রুমে। রুমটা ইনিশিয়ালি দেখতেই পাচ্ছ পেছনে, রুমটা খুব বিশাল রুম তা নয়, মানে আমরা এর আগে যে প্রপার্টিগুলোতে ছিলাম, কিন্তু কম্প্যাক্ট এবং যথেষ্ট ব্যবস্থা ভালো, একদম মার্বেল ফ্লোরিং। দুটো বেড রয়েছে, একটা বড় বেড যেটা দেখতেই পাচ্ছ কুইন সাইজ বেড, সেটা যথেষ্ট কমফর্টেবল, এসেই আমরা দেখলাম। এপাশে আরেকটা বেড রয়েছে, যদি কেউ এখানে 3 জন আসো বা সঙ্গে বাচ্চারা থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা আপাতত এখানে লাগেজ রেখেছি, কারণ রুমটাতে আমরা কোনো ওয়ার্ড্রোব পাইনি বলে। বিছানার ঠিক পাশেই একটা এরকম বেডসাইড টেবিল রয়েছে যেখানে আমরা জিনিসপত্র রেখেছি। এপাশে আরও একটা ছোট সেম এরকম বেডসাইড টেবিল দেওয়া রয়েছে, কার্টেন্স এবং এসি আছে। ফলে এখানে মে মাসে বা এপ্রিল মাসে এইরকম সময়, গরমের সময় এলে, অমরকন্টকেও কিন্তু মারাত্মক গরম, তো সেটার জন্য এসি মাস্ট। এই দিকে দেখো, এদিকে এই ওয়ালটাতে দুটো চেয়ার আছে বসার জন্য। এটা ভিউ রুম ঠিক বলবো না, কিন্তু এখান থেকে বেরিয়েই যে ছাদটা আছে এই বিল্ডিংয়ের, সেখান থেকে পাশেই নর্মদা উদ্গম স্থল, মন্দির সবকিছু, এবং ওই যাওয়ার রাস্তাটা দেখা যায়। টিভি আছে, আমরা লাগেজ রেখেছি এখানে। এই হচ্ছে রুমের বন্দোবস্ত। আর এর পাশাপাশি এবার তোমাদের দেখিয়ে দিই সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ওয়াশরুম। অনেকেই তোমরা প্রশ্ন করো কীরকম। ওয়েস্টার্ন স্টাইল কমোড, ছোট কিন্তু পরিষ্কার যথেষ্ট। বেসিন আছে, এখানে গিজার আছে, যেমন থাকে। আমরা অবভিয়াসলি তোমাদের এই হোটেলটা কোন লোকেশনে, কেন আমরা এটা বেছেছি, সেটাও তোমাদের ডেফিনেটলি দেখাবো। আর আমরা সবে অমরকন্টক এসে চেক ইন করলাম, যদিও ড্রাইভটা খুব বড় ছিল না, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন জাস্ট ফ্রেশ হয়ে নিয়েই লাঞ্চে ছুটবো। আমাদের আজকেও লাঞ্চ খুব ছিমছামি রেখেছি আমরা। অমরকন্টকে সব কিছুই নিরামিষ, খুব ভালো, যেহেতু মানে তীর্থক্ষেত্র। এটা একটা সুবিধে হয়েছে, মে মাস গরম যেহেতু, আমরা বেশ মনের মতো একটা খেতে পারছি। আর আমরা আবার এসে একটা কাস্টমাইজড বাঙালি লাঞ্চ পেয়ে গেছি, এবং সেটা কিন্তু ওদের মেনুতেই ছিল। হ্যাঁ, আমরা খাচ্ছি ভাত, তার সঙ্গে ধোঁয়া ওঠা গরম ভাত, প্রচণ্ড গরম ভাত, তার সঙ্গে একটা ওরা জিরা ডাল বলেছেন, বেসিক্যালি কালো জিরে ফোড়নে ডালটা, মানে ওরা যেটা তড়কাটা দেন আর কি, সাঁতলানো যেটাকে বলে। তার সঙ্গে দুটো রোস্টেড পাঁপড় নিয়েছি, আর আলু পোস্ত, আর পেঁয়াজ, লেবু আর আচার।
বাঙালি কিন্তু সব জায়গায় গিয়ে আলু পোস্তটা ফেমাস করেছে, এটা আমি ভীষণ খুশি হয়েছি। একদম হুগলি আর পুরুলিয়া পোস্ত খাবো না তা কি হয়? আর সেটাও যখন এইরকম একটা জায়গায় ছত্তিশগড় এমপি বর্ডারে প্রায় জঙ্গল ঘেরে এরকম একটা ট্রেনে এসছি 100 কিলোমিটার গাড়ি চালিয়ে, বিশ্বাস তারপর করো, পোস্তটা ওরা একটু হলুদ দিয়ে বানিয়েছেন আর একটা ফোড়ন দিয়েছে, সেভাবে আমরা খাই না, কিন্তু পোস্তটা অসম্ভব ভালো খেতে হয়েছে। হোটেলের নাম্বার, তার সমস্ত কন্ট্যাক্ট সেগুলো তো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েই দিচ্ছি। তার সঙ্গে এই রেস্টুরেন্টটাও কিন্তু ডেফিনেটলি রেকমেন্ড করব, এদেরও কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো। আর রিজনেবল, এক প্লেট মানে এত বড় একটা বাটিতে আলু পোস্ত, সেটার দাম হচ্ছে 120 টাকা। দুর্দান্ত। এই গরমে দইটা মোটামুটি আমরা রোজ খাচ্ছিলাম, তো আজকে ভাবলাম এই খাবারের ব্যাপারটা দেখে একটু ভরসা পেলাম যে মেবি এখানে লাস্তিটা একটু বললে মনের মতো করে বানিয়ে দেবে, সেটাই পাওয়া গেছে। আমরা এমন একটা লোকেশানে আমাদের হোটেলটা বেছেছিলাম অনেক অনলাইনে রিসার্চ করে, যেখান থেকে খুব সহজেই নর্মদা উদ্গম স্থল, মন্দির এগুলোয় পৌঁছানো যায়। খুব ছোট্ট জায়গা, বুঝতেই পারছো, সব হোটেলে সব সময় যে সব ফেসিলিটিস আছে তা নয়, কিন্তু লোকেশনটা খুব ম্যাটার করে। গাড়ি পার্কিং এদের প্রিমাইসের ভেতরে নয়, জাস্ট বাইরে, কিন্তু সিসিটিভি আছে, ফলে তত সমস্যা নেই। এই জাস্ট আমার পিছনেই যেটা দেখতে পাচ্ছ হোটেল তীর্থম, এখানে কিন্তু তীর্থমের নামে দুটো হোটেল আছে। এই তীর্থমটা যেটা হচ্ছে একেবারে বলতে পারো এই যে রাস্তা আমি পিছনে দেখিয়ে দিচ্ছি, এটাই কিন্তু নর্মদা মন্দির, যেখানে সন্ধেবেলা দারুণ আরতি হয়, সেটা তোমাদের দেখাবো। উদ্গমস্থল, সেখানে যাওয়ার রাস্তা, এই হচ্ছে আমাদের হোটেল। সুতরাং নিজের চোখেই তোমরা বুঝে গেলে কোন লোকেশন। মন্দিরের দিকে আমরা যাব, সেটা তোমাদেরও নিয়ে যাব সন্ধেবেলা, কারণ সন্ধেবেলা কিন্তু দেখার মতো, পুরো কমপ্লেক্সটা দারুণ আলোয় সেজে ওঠে, অসাধারণ একটা আরতি হয়। হ্যাঁ, আর এখন এই মানে 42 ডিগ্রি টেম্পারেচারে বিকেল 4টের সময় ওখানে গিয়ে ছবিও হবে না, আমাদেরও ভালো লাগবে না, একেবারে আরতির সময়ই যাব। হিল স্টেশন হিসেবে অমরকন্টকের উচ্চতা 3500 ফুটের কাছাকাছি। হিন্দু তীর্থক্ষেত্র হিসেবে পুণ্যার্থীদের ভিড় এখানে সারা বছরই লেগে থাকে। তবে বেড়াতে আসার সেরা সময় শীত, বসন্ত আর গ্রীষ্মের একদম শুরুর দিকে, মানে অক্টোবর থেকে মার্চ। বর্ষাতেও দারুণ সুন্দর। এমনিতে ছোট্ট শহর, আয়তন মাত্র 47 বর্গ কিলোমিটার। তবে তীর্থস্থান হওয়ায় এখানে থাকার প্রচুর অপশন। শহর জুড়ে অনেক হোটেল, রিসর্ট, ধর্মশালা। নর্মদা উদ্গমস্থল এখানকার আসল আকর্ষণ হওয়ায় সবচেয়ে বেশি চাহিদা আশেপাশের হোটেলের। আমরাও অনেক খুঁজে এই হোটেলটা পেয়েছি। তোমরা এখানে আসতে চাইলে কিভাবে যোগাযোগ করবে, সব ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমাদের রুম হচ্ছে একদম টপ ফ্লোরে, মানে বলতে পারো তেতলায়। হরিদ্বারের হর কি পরি, অযোধ্যার রাম কি পেরি, আর বেনারসের ক্ষেত্রে দশাশ্বমেধ বা 80 ঘাট ধরে নিতে পারো। এগুলো যেমন ভিজিট করা মাস্ট, তেমনি অমরকণ্টক এলে নর্মদা উদ্গমস্থল, নর্মদা মন্দির আর তার সন্ধে আরতি, সেটাও দেখা কিন্তু মাস্ট। আর সেই জন্য সন্ধে হওয়ার আগেই, জাস্ট যখন সানসেট হচ্ছে, আমরা পৌঁছে গেছি নর্মদা মন্দিরে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানেই মানা হয় নর্মদা নদীর উৎপত্তি। নর্মদার উদ্গম স্থলকে প্রথমবার বাঁধিয়ে সেখানে পুজো হবে এরকম একটা রীতি চালু করেছিলেন রেওয়া নায়ক, কিন্তু নাগপুরের রাজা ভোঁসলে তারপর একে একটা মন্দিরের রূপ দেন। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে বড়জোর 2 মিনিট। একই চত্বরে অনেক মন্দির, পুরোটাই সাদা রং করা। মাঝে বড় জলাশয়টাই
নর্মদা নদীর উৎস। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর জগৎ সংসারের সব বিষ পান করে নেন অমরনাথ। তারপর বেশ কিছুকাল এখানেই তপস্যা করেছিলেন শিব। তার কণ্ঠ থেকেই ঘামের বিন্দু মাটিতে পড়ে জন্ম হয় নর্মদার। তাই এই উৎসস্থলকে পবিত্র মনে করেন হিন্দুরা। শিব তীর্থ অমরনাথে নর্মদা মন্দিরের মূল ক্যাম্পাস এটাই। যে কোনো শহরেই কিন্তু বেশ কিছু জায়গা এরকম থাকে যেগুলো সন্ধেবেলা দেখাই বেশি ভালো, মানে বেড়াতে এসে। তো অমরকণ্টকে এলেও সারাদিন তোমরা কিভাবে ঘুরবে সেটা তো পরের পর্বে সেই প্ল্যানটা পাবেই, কিন্তু সন্ধেটা যেদিন পৌঁছচ্ছ সেদিনই যদি এই চত্বরটায় কাটাতে পারো, মনে একটা শান্তি নিয়ে অমরকণ্টকে ঘোরাটা শুরু করতে পারবে। ঠিক যেমন বেনারসের সন্ধেবেলা দশাশ্বমেধ ঘাট খুব গুরুত্বপূর্ণ, হরিদ্বারের ক্ষেত্রে প্রদীপ তো একটু আগে বলছিল হর কি পৌড়ি খুব গুরুত্বপূর্ণ। একটা অদ্ভুত অন্যরকম ভাইব বলে যেটাকে, এটা অন্যরকম উত্তেজনা হয় এই জায়গাগুলো এলে। সেই রকমই একটা ভ্লগ কিন্তু আমরা যেদিন চোপতা থেকে হরিদ্বার পৌঁছলাম সেদিনের পরের ভাগটায় আছে, হরিদ্বারের পর্বটা যেখানে পুরো সন্ধ্যেটা। সেই অনুভূতিটা যদি মিস করতে না চাও তাহলে সেই ভ্লগটার লিঙ্ক ওপরে আই বাটনে করে দিলাম, আর লিঙ্কটা থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে। সারাদিনই মন্দিরে ভক্তদের আগমন হয়, তবে সন্ধ্যের আরতিটা সত্যিই দেখার মতো। এখানে প্রতি সন্ধে আরতি শুরু হয় 7টায়। মূল মন্দিরে মা নর্মদার বিগ্রহের ছবি তোলায় বাধা নেই, তবে সব মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। এই চত্বরে কিন্তু শুধুমাত্র নর্মদা মায়ের মন্দির আছে তা নয়, এখানে দুর্গা মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, লক্ষ্মীনারায়ণের আলাদা মন্দির আছে। এছাড়াও এখানে সীতা, রাম, কৃষ্ণ বহু দেবদেবীর মন্দির এই একই চত্বরের মধ্যে পাওয়া যায়। পরে রানী অহল্যা এই মন্দিরকে এখন যে নবতম রূপ সেভাবে তুলে ধরেন। তারপর এর বহুবার সংস্কার হয়েছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। পুরো জায়গাটা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এখনও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা যেরকম দেখলে নিয়ম করে গরমকালে সন্ধ্যে 7টা থেকে আরতি শুরু হয়। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এই নর্মদা উদ্গম স্থানে কিন্তু শুধুমাত্র পুরোহিত বা পণ্ডিতজি আরতি করেন তা নয়, সাধারণ মানুষেরও এখানে গিয়ে একটা আরতি করার সুযোগ থাকে। আজ ভিড়টা আরো বেশি, আমরাও আগে জানতাম না। তবে এখানে এসে শুনলাম মে মাসের এই সময়টায় প্রতি বছরই চলে নর্মদার পুষ্কর স্নান যাত্রা, দক্ষিণ ভারতের পুণ্যার্থীদের কাছে যার তাৎপর্যই আলাদা। মূল মন্দিরের সামনেই আছে গজরাজের মূর্তি। বিশ্বাস অনুযায়ী গজরাজের দুপায়ের ফাঁক গলে যারা বেরোতে পারেন তাদের নাকি পাপ মুক্তি হয়।
আরতি শেষ হতেই আস্তে আস্তে ভিড়টা কমে এলো। আমরাও পা বাড়ালাম হোটেলের দিকে। তীর্থস্থান হওয়ায় এখানে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া। সেই রাতে আমাদের ডিনারের মেনুতে ছিল রুটি আর চিলি পনির। বাকি অমরকন্টকের বেড়ানোটা তোলা থাক পরের পর্বের জন্য। তার আগে বলো, এই পর্বটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে লিখো। আমরা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। পর্বটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আগেই সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল আছে কিনা দেখে নিও। ইনস্টাগ্রাম, ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। দেখা হচ্ছে পরের পর্বে।